দীপার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তারই নিজের মেয়ে সোনা। সূর্য কি পারবে রুডির এই মিথ্যা ষড়যন্ত্র থেকে দীপাকে উদ্ধার করতে? হ্যালো ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই। সূর্য দীপাকে বাঁচানোর জন্য আবারও ডাক্তারি পেশায় ফিরে যায়, কারণ সূর্যের কাছে কোনো টাকা পয়সা নেই আর লয়ারের খরচ অনেক বেশি। সূর্য হাসপাতালে গেলে ডক্টররা বলে, আপনি কি পারবেন আবারও ভালোভাবে চিকিৎসা করতে? সূর্য বলে, আমি পারবো, আমাকে পারতেই হবে, কিন্তু আমাকে টাকা দিতে হবে। এ কথা শুনে তো ডক্টররা বলে, আপনিও টাকাকে বেছে নিলেন। তখন রূপা প্রতিবাদ জানায়। রূপা বলে, আমার বাবা টাকাটা নিত না, কারণ আমার মাকে বাঁচাতে হবে, এজন্যই টাকাটা নিচ্ছে। অন্যদিকে দীপা জানেও না যে তার ডাক্তারবাবু তাকে বাঁচানোর জন্য আবারও ডাক্তারি পেশাটাই অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর দীপা রাতে স্বপ্নে দেখে ডাক্তারবাবু তাকে বলছে, আমি পারলাম না দীপা। দীপার ঘুম ভেঙেই প্রবীরকে সেখানে দেখতে পায়। দীপা বলে, বাবা, আমার ডাক্তারবাবু কেমন আছে? দীপা একদম টেনশনে পড়ে যায়। তখন প্রবীর বলে, তুই কোনো কিছু নিয়ে টেনশন করছিস? তখন দীপা বলে, বাবা, ডাক্তারবাবুর কিছু হয়নি তো, আর উনি এখানে কেন আসলো না? তখন প্রবীর বলে, তুই চিন্তা করিস না, সবাই ঠিক আছে আর সবাই ঠিক টাইমে চলে আসবে। অন্যদিকে দীপাকে কোর্টে তোলা হবে, এজন্য পুলিশ বলে যে দীপার পক্ষ থেকে কাউকে স্বাক্ষর দিতে। তখন প্রবীরবাবু সেখানে স্বাক্ষর দিতে রাজি হয়। দীপা ভাবে, কেন ডাক্তারবাবু আসলো না? ডাক্তারবাবুর আবার কোনো বিপদ হলো না তো? অন্যদিকে সূর্য অপারেশন রুম থেকে বের হলে ডক্টররা বলে, আপনি এই ডাক্তারি পেশাকে এভাবে অপমান করলেন। সূর্য তো ভেবে পায় না কি করবে। সূর্য বোঝানোর চেষ্টা করে যে তার এতে কোনো দোষ নেই এবং সূর্য টাকা চাইলে তারা কিছুতেই টাকা দেয় না। তখন রূপা সূর্যকে বলে, বাবা, তুমি সোনার কাছে যাও এবং সোনাকে গিয়ে বোঝাও যে মায়ের বিরুদ্ধে যেন সাক্ষ্য না দেয়, আর এদিকে আমি টাকাটা জোগাড় করছি। আর তুমি চিন্তা করো না, আমি টাকাটা কিভাবে আনবো। টাকাটা আমি যেভাবে আনি না কেন, পরে তুমি আবার শোধ দিয়ে দিও, কিন্তু আমাকে ভুল বুঝো না। রূপা টাকাটা আনতে কৃষ্ণের কাছে যাবে, কিন্তু এ কথাটা শুনলে সূর্য কিছুতে টাকাটা নিবে না, তাই কৃষ্ণের নামটা কিছুতেই সূর্যকে বলে না। এদিকে সূর্য বাড়ি ফিরে এসে সোনাকে বলে, সোনা মা, আমি এতদিন তুই যা চাইছিস তাই আমি দিয়েছি, আজকে আমাকে একটা জিনিস দিবি? তোর মায়ের বিরুদ্ধে কোর্টে গিয়ে সাক্ষ্য দিস না। তখন সোনা তো রেগে যায় আর বলে, আমি সাক্ষ্য দিব। সূর্য সোনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। সূর্য বলে, সোনা, তোর মা অনেক ভালো মানুষ, আর তোর মা কিছু না বুঝে এ কাজটা করেনি, নিশ্চয় কোনো কারণ আছে। তুই যেদিন বুঝতে পারবি সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে আর তুই আফসোস করবি। ঠিক সে মুহূর্তে সেখানে চলে আসে কুন্তলা কুমার এবং এসে সোনাকে বলে, সোনা, আমি তোমার শাশুড়ি। তোমাকে বরণ করা বড় স্বাদ ছিল, কিন্তু সেটা যখন হয়নি সেটা পরে হবে। তোমাকে আমি লাল শাড়ি পরে বরণ করব নাকি সাদা শাড়ি পরে বরণ করব সেটা পরে দেখা যাবে। সূর্য তো এটা শুনে সেখানে আসে এবং বলে, আমি সোনার বাবা। কিন্তু কুন্তলা কুমার আগে থেকে জানে এবং চিনে সূর্যকে। সূর্য কুন্তলা কুমারকে বলে, দেখুন, এই বিষয়টা একটা নিছক দুর্ঘটনা, এটা নিয়ে আপনারা আর সামনের দিকে এগোয়েন না। সূর্যের কথা শুনে কুন্তলা কুমার বলে, আপনার পরিবারের সাথে যদি এমন হতো তাহলে কি আপনারা আমার ছেলেকে ছেড়ে কথা বলতেন? আমার ছেলে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শুধুমাত্র আপনার স্ত্রীর জন্য, আর আপনি বলছেন আমরা এ বিষয়ে আর সামনের দিকে আগাবো না? এটা কি করে হতে পারে? অন্যদিকে রূপা যায় কৃষ্ণের কাছে টাকা আনতে। রূপা কৃষ্ণকে গিয়ে বলে, কৃষ্ণ, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবে? কৃষ্ণ বলে, তুমি যা চাইবে আমি তাই দিব। রূপা বলে, আমি তোমাকে কিছু দিতে পারবো না, শুধু প্রতিশ্রুতি দিতে পারি এ টাকাটা আমি পরে আবার ফেরত দিব। কৃষ্ণ তো অনেক ভালোবাসে রূপাকে, তাই রূপার কথায় রাজি হয়ে যায় কৃষ্ণ।
অন্যদিকে কুন্তলা কুমার সোনাকে বলে, সোনা, তুমি সাক্ষ্য দিবে কি না এটা তোমার উপর, তুমি যদি চাও তাহলে দিবে, না চাইলে না দিবে। সোনা সবটা ভেবেচিন্তে বলে, আমি মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিব। সোনা শুধু দেখেছিল দীপা গুলিটা করেছিল, কিন্তু দীপা যে কিসের জন্য করেছে এটা সোনা আজও বুঝতে পারল না। সোনা একটু অবুঝ, আর সূর্য তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। সূর্য সোনাকে কিছুই বলতে পারল না।